কোন স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম? আজকের ভিডিও শুরু করব এই প্রশ্ন দিয়ে। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাবলী যেন আমাদেরকে এই প্রশ্ন করতেই বাধ্য করছে। প্রায় 2 মাস আগে ছাত্র জনতার বিশাল আন্দোলনের ফলস্বরূপ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের পতন ঘটেছিল, যা দেশবাসীর কাছে নতুন আশার আলো নিয়ে এসেছিল। জনগণ আশা করেছিল এই পরিবর্তনের মাধ্যমে দেশের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং দুর্নীতির অবসান ঘটবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেও পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। 2 মাস পার হলেও দেশের অভ্যন্তরীণ অবস্থা স্থিতিশীলতার দিকে যায়নি। আইনশৃঙ্খলার অবনতি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ক্রমবর্ধমান সংখ্যা এবং জনগণের উপর ক্রমাগত বাড়তে থাকা দ্রব্যমূল্যের চাপ প্রমাণ করছে দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। যানজট, বাজার সিন্ডিকেট, সাম্প্রদায়িক উত্তেজনা এবং বিভিন্ন খাতের স্থবিরতা যেন দেশের গভীর সংকটের দিকে ইঙ্গিত দিচ্ছে। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিরও ক্রমশ অবনতি ঘটছে। সামরিক বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সত্ত্বেও আইনশৃঙ্খলার উন্নতি কেন হচ্ছে না? প্রশ্ন উঠছে, বর্তমান পরিস্থিতি কি ইউনূস সরকারের অভ্যন্তরে থাকা বিগত সরকারের অনুগত আমলাদের ষড়যন্ত্রের ফল, নাকি ইউনূস সরকারের নিজস্ব ব্যর্থতা? আজকের ভিডিওতে এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আপনাদের সাথে থাকব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন তথ্যবহুল সব ভিডিও পেতে। 5 আগস্টের ছাত্র জনতা সম্মিলিত আন্দোলনের ফলে আওয়ামী লীগের পতন ঘটে। এটি ছিল একটি স্বতঃস্ফূর্ত বিদ্রোহ, যেখানে মানুষ নিজেদের অধিকার ও মর্যাদা পুনরুদ্ধারের জন্য রাস্তায় নেমে এসেছিল। লক্ষাধিক মানুষের অংশগ্রহণে ব্যাপক গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পদত্যাগে বাধ্য হয়। এরপর রাষ্ট্রপতি ছাত্র জনতার দাবির মুখে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেন। নোবেল বিজয়ী ও বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ডক্টর ইউনূস জাতির সামনে একটি নতুন আশার প্রতীক হিসেবে উঠে আসেন। দেশের মানুষ বিশ্বাস করেছিল যে তার অভিজ্ঞতা ও নেতৃত্বে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। জনগণ আশা করেছিল ডক্টর ইউনূসের সরকার স্বচ্ছতা, ন্যায় বিচার এবং উন্নয়নের জন্য একটি রোল মডেল হবে। কিন্তু বাস্তবতা যেন একেবারেই মুদ্রার উল্টোপিঠ। ইউনূস সরকারের প্রথম কয়েক মাসেই চরম বিশৃঙ্খলা এবং অস্থিরতা দেখা দিয়েছে। রাজনৈতিক অস্থিরতা তো কমেইনি, বরং তা প্রতিদিনই নতুন মাত্রা পাচ্ছে। যেখানে জনগণ আওয়ামী লীগের পতনকে একটি স্বস্তির নিঃশ্বাস হিসেবে গ্রহণ করেছিল, সেখানে নতুন সরকারের কার্যক্রম যেন মানুষকে কিছুটা হতাশই করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অভাব এবং পুরনো রাজনীতিবিদদের প্রভাব বজায় থাকা যেন দেশকে আবার একটি অরাজক অবস্থায় ফেলে দিয়েছে। এসব প্রশ্নের মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে আসে তা হল, সরকারের অভ্যন্তরে থাকা আওয়ামীপন্থী আমলারাই কি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে অবনতির দিকে ঠেলে দিচ্ছে? ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট এমন অনেক উচ্চপদস্থ কর্মকর্তা আছেন যারা বিগত সরকারের আমলেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এখনও বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছেন। অনেকের ধারণা তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য নতুন সরকারের কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন। ফলে ডক্টর ইউনূস তার সরকারের অধীনে নিয়োজিত এই ব্যক্তিদের উপর কতটা নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হচ্ছেন, এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করার কিছুদিনের মধ্যেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মারাত্মক আকার ধারণ করেছে। সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু প্রথম 2 মাসে একের পর এক ঘটতে থাকা বিশৃঙ্খলা, সহিংসতা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা দেশ নিয়ন্ত্রণে সরকারের ভূমিকাকেই প্রশ্নবিদ্ধ করছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা ব্যবস্থার উপর সরকারের নিয়ন্ত্রণ কতটুকু কার্যকর, সে প্রশ্নটিও সামনে চলে আসছে বারবার। নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই একাধিক সন্ত্রাসী এবং অপরাধী গোষ্ঠী দেশের বিভিন্ন প্রান্তে সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে খুন, লুটপাট এবং ছিনতাইয়ের মতো অপরাধগুলোর সংখ্যা হঠাৎ করেই আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। রাস্তায় পুলিশের উপস্থিতি থাকলেও অপরাধীদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাও বাড়ছে, যার ফলে আইনের শাসন নিয়ে জনমনে ভয় ও উদ্বেগ তৈরি হয়েছে। এমন অবস্থায় প্রশ্ন জাগে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরও কেন এই পরিস্থিতির উন্নতি হচ্ছে না? সাধারণত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আইন শৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে, কারণ এটি সশস্ত্র বাহিনীকে জরুরি পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নিতে সহায়তা করে। কিন্তু দেখা যাচ্ছে সেনাবাহিনী এই ক্ষমতা ব্যবহার করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না।
এর একটি সম্ভাব্য কারণ হতে পারে সামরিক বাহিনী এবং বেসামরিক প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাব, সরকারের নির্দেশনা এবং সেনাবাহিনীর কার্যকর উদ্যোগের মধ্যে ফাঁক থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এছাড়া দেশের ভেতরে আওয়ামী লীগের সমর্থক ও প্রাক্তন ক্ষমতাসীনদের ষড়যন্ত্রমূলক তৎপরতা নিয়েও সন্দেহ আছে। ধারণা করা হচ্ছে আগের সরকারের বেশ কিছু প্রভাবশালী নেতা, যারা এখনো গোপনে রাজনৈতিক ক্ষমতা ধরে রেখেছেন, তারা এই বিশৃঙ্খলা সৃষ্টিতে ভূমিকা রাখছেন। তারা চাচ্ছেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ইমেজ নষ্ট হোক এবং পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠুক। আরও একটি কারণ হিসেবে উঠে এসেছে বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থার ঘাটতির ব্যাপারটি। ডক্টর ইউনূসের সরকার বহু চেষ্টা করেও বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে পারছে না। এর ফলে সন্ত্রাসী এবং অপরাধী চক্রগুলো নানাভাবে আইনের ফাঁকফোকর দিয়ে ছাড়া পাচ্ছে, যা আইন শৃঙ্খলার আরও অবনতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর ফলে দেশের সামগ্রিক পরিস্থিতি যে শুধু অস্থিতিশীল হচ্ছে তা নয়, মানুষের মধ্যে বর্তমান সরকারের প্রতি আস্থা ক্রমশ কমে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি সরকারের নেতৃত্বের ব্যর্থতার একটি বড় উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। এসব কিছুর প্রভাব সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও পড়ছে। বিচার বিভাগের এই দুর্বলতার কারণে সাধারণ মানুষের মনে নিরাপত্তাহীনতা বাড়ছে, যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক উন্নয়নের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিনিয়োগকারীরা যদি দেশের বিচার ব্যবস্থার উপর আস্থা হারায়, তবে তারা বিনিয়োগ থেকে পিছিয়ে আসবে, ফলে দেশের অর্থনীতির গতি আরও কমে যাবে। দেশের রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলার অবনতির পাশাপাশি আরও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাজার পরিস্থিতি চরমভাবে অস্থিতিশীল হয়ে পড়েছে, যার ফলে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে। চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে। এর পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে আসছে বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য। আগের সরকারের সময় থেকেই বাজার সিন্ডিকেটের শক্ত অবস্থান ছিল, কিন্তু নতুন সরকারের সময় এসে যেন সেই পুরনো সিন্ডিকেট আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে এই সিন্ডিকেটগুলো ইচ্ছেমতো দ্রব্যের দাম বাড়াচ্ছে। সরকারের তরফ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ না আসায় এই সিন্ডিকেটগুলোর হাতে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। এমনকি সরকারের উচ্চ পর্যায়েও এই সিন্ডিকেটের সাথে জড়িতদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠছে। ফলে নতুন সরকার বাজার নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর নীতি গ্রহণের অভাব দেশের অর্থনীতির উপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের ক্রয় ক্ষমতা কমিয়ে দিয়েছে, যা জনমনে অসন্তোষ বাড়িয়েছে। জনগণ সরকারের কাছ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট পদক্ষেপ আশা করেছিল, কিন্তু তা না হওয়ায় তাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। এবার চোখ রাখা যাক বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি গার্মেন্টস সেক্টরের দিকে। সাম্প্রতিক সময়ে এই সেক্টরে চরম অচলাবস্থা দেখা দিয়েছে, যার মূল কারণ হল শ্রমিকদের মধ্যে ব্যাপক অসন্তোষ। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধির দাবিতে লাগাতার আন্দোলন করে আসছে। শ্রমিকদের অভিযোগ, তাদের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না এবং দীর্ঘ সময় ধরে কাজ করানো হলেও তারা পর্যাপ্ত সুবিধা পাচ্ছেন না। এসব কারণেই তারা দফায় দফায় ধর্মঘট ও বিক্ষোভ করছে, যার ফলে গার্মেন্টস কারখানাগুলো কার্যত অচল হয়ে পড়েছে। এদিকে সরকারের পক্ষ থেকেও শ্রমিকদের দাবি মেটানোর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে গার্মেন্টস মালিক এবং শ্রমিকদের মধ্যে উত্তেজনা বাড়ছে, যা দেশের গার্মেন্টস শিল্পের উপর বিরূপ প্রভাব ফেলছে। শ্রমিকরা দিনের পর দিন রাস্তায় নেমে আসছে, আর তাদের বিক্ষোভে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যার প্রভাবে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই শ্রমিক অসন্তোষের ফলে মালিক পক্ষের সঙ্গে সরকারের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। গার্মেন্টস মালিকরা গার্মেন্টস খাত থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়ার কথাও ভাবছে, যা দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। এদিকে দীর্ঘদিন ধরেই অস্থিতিশীলতার মধ্যে থাকা পার্বত্য চট্টগ্রামেও অস্থিরতা বাড়ছে। এমনকি পার্বত্য অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি অংশ আলাদা স্বাধীন রাষ্ট্রের দাবিও তুলেছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবে এই স্বাধীনতার দাবি আদতে একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন ভারতের মদদে ক্ষুদ্র নৃগোষ্ঠী স্বাধীন রাষ্ট্রের দাবিতে আন্দোলন শুরু করেছে। ভারত যদি সত্যিই এই আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে, তবে তা বাংলাদেশের জন্য একটি বড় সংকট তৈরি করবে। বর্তমানে সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতির পরও এই অঞ্চলে সশস্ত্র সংঘর্ষ এবং সহিংসতা থামছে না। এটা কি সরকারের দুর্বলতা নাকি একটি গভীর ষড়যন্ত্রের অংশ?
এই প্রশ্নগুলো পার্বত্য চট্টগ্রামের সংকট নিয়ে জাতীয় আলোচনার কেন্দ্রে রয়েছে। প্রশ্ন ওঠে, এমন অস্থিতিশীলতা কি একান্তই অনিবার্য ছিল? ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণ যে পরিবর্তনের আশা করেছিল তা কি তারা পূরণ করতে পেরেছে? বর্তমান অবস্থা কি পুরনো সরকারের রেখে যাওয়া সমস্যার ফল, নাকি নতুন সরকারের নেতৃত্বের ব্যর্থতা? এই প্রশ্নগুলো নিয়ে ভাবা এখন খুবই জরুরি। দেশের জনগণ আসলে কি চাইছে? বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণের চাওয়া কেবল শান্তি, নিরাপত্তা এবং ন্যায় বিচার। সুশাসন ও ন্যায় বিচারের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করার দাবি এখন সর্বোচ্চ পর্যায়ে। জনগণের কণ্ঠস্বরকে সম্মান না দিলে আস্থার এই সংকট আরও গভীর হতে পারে, যা দেশের অস্থিতিশীলতাকে বিপন্ন করে তুলবে। ৭১-এর স্বাধীনতা সংগ্রামের চেতনা ছিল একটি গণতান্ত্রিক এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার আকাঙ্ক্ষা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে আমরা সেই লক্ষ্যের অনেকটাই দূরে চলে এসেছি।